সাবমেরিনের লুকোচুরি খেলা, সাগরের নিচে কার শক্তি বেশি। স্নায়ুযুদ্ধ শেষ হয়েছে অনেক আগে, কিন্তু তার ভূত এখনো পিছু ছাড়েনি। ট্রাম্পের একটি মন্তব্য থেকে শুরু হলো এক নতুন উত্তেজনা। রাশিয়াকে মৃত অর্থনীতি বলায় মেদভেদেভ পাল্টা হুমকি দিলেন ডেড হ্যান্ড নামে এক স্বয়ংক্রিয় পারমাণবিক ব্যবস্থার। আর তার জবাবে ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেন পরমাণু অস্ত্রবাহী মার্কিন সাবমেরিনগুলো যেন রাশিয়ার উপকূলে মোতায়েন করা হয়। কিন্তু সাগরের গভীরে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে আসলে কার শক্তি বেশি, যুক্তরাষ্ট্র নাকি রাশিয়ার? এই খেলার শুরুতেই একটা টুইস্ট আছে। যেখানে ট্রাম্পের এই পদক্ষেপকে অনেকে হঠাৎ নিয়ে সিদ্ধান্ত ভাবছেন, সেখানে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের পারমাণবিক সাবমেরিনের সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি এবং আমেরিকার পাঠানো সাবমেরিনগুলো অনেক আগে থেকেই তাদের নজরে আছে। কে সত্যি বলছে? হয়তো কেউই নয়, হয়তো এটা দুই পরাশক্তির পক্ষ থেকেই এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। যুক্তরাষ্ট্রের সাবমেরিন শক্তি নীরব ঘাতক। যুক্তরাষ্ট্রের সাবমেরিন বহরের প্রধান আকর্ষণ ওয়াহাই ক্লাস সাবমেরিনগুলো। এগুলোর ডাকনাম বুমার। এদের প্রধান পরিচয় হলো এগুলো অত্যন্ত গোপনে চলতে পারে এবং পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষেত্রে এদের নির্ভুলতা প্রায় নিখুঁত। 14টি বুমার এখন সক্রিয়। প্রতিটি সাবমেরিন 20টি পর্যন্ত সাবমেরিন থেকে নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র SLBM বহন করতে পারে, যার প্রধান অস্ত্র হলো ট্রাইডেন্ট D5 ক্ষেপণাস্ত্র। দীর্ঘ সময় ধরে সাগরে টহল দিতে পারার সক্ষমতা এদের বিশেষত্ব। আক্রমণাত্মক সাবমেরিনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বহরে রয়েছে 3 ধরনের সাবমেরিন: ভার্জিনিয়া ক্লাস, সাউউলফ ক্লাস এবং লস অ্যাঞ্জেলস ক্লাস। এর মধ্যে ভার্জিনিয়া ক্লাস সবচেয়ে আধুনিক। এগুলোতে শুধু টমাহক ও হারপুন ক্ষেপণাস্ত্রই নয়, বিশেষ সামরিক অভিযানের জন্য আলাদা সুবিধা রয়েছে। সিওউলফ ক্লাস সাবমেরিন সংখ্যায় কম হলেও এর টর্পেডো টিউব ও অস্ত্র ধারণ ক্ষমতা ভয়ঙ্কর। আর লস অ্যাঞ্জেলস ক্লাস সাবমেরিনগুলো যুক্তরাষ্ট্রের সাবমেরিন বহরের মেরুদণ্ড হিসেবে পরিচিত। এদের নীরব গতি ও নির্ভরযোগ্যতা এখনও কিংবদন্তি। রাশিয়ার সাবমেরিন শক্তি সংখ্যায় এগিয়ে। রাশিয়ার নৌবাহিনী সংখ্যায় অনেক বড়। তাদের কাছে প্রায় 64টি সাবমেরিন আছে, যার মধ্যে 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন। রাশিয়ার গর্ব বোরেই ক্লাস সাবমেরিনগুলো, যেগুলোর প্রতিটিতে 16টি করে বুলাভা SLBM রয়েছে। এগুলো ডেল্টা 4 ক্লাস সাবমেরিনের স্থলাভিষিক্ত হচ্ছে। এছাড়া ডেল্টা 4 এর 6টি সাবমেরিন এখনও সক্রিয় আছে, যা রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষার প্রধান ভিত্তি। রাশিয়ার সবচেয়ে আধুনিক আক্রমণাত্মক সাবমেরিন হলো ইয়াসেন ক্লাস। এই সাবমেরিনগুলো আগের মডেলগুলোর তুলনায় ছোট এবং কম ক্রু দিয়ে পরিচালিত হয়। এগুলো স্থলভাগে দূরপাল্লার আক্রমণ চালানোর জন্য ক্যালিবার ক্ষেপণাস্ত্র এবং সমুদ্রে যুদ্ধজাহাজ ধ্বংস করার জন্য অনেক ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এই মুহূর্তে সাগরের তলদেশে যে লড়াই চলছে, তা কেবল দুটি দেশের সামরিক সক্ষমতা নয়, বরং একটি মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক লড়াই। ট্রাম্পের সাবমেরিন মোতায়েন হয়তো তার দৃঢ়তা প্রদর্শনের একটি কৌশল। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে তাদের সাবমেরিনের সংখ্যা নিয়ে বাড়িয়ে বলাও হতে পারে প্রতিপক্ষকে চাপে রাখার একটি চাল। অন্ধকার হিমশীতল আর্কটিক সাগরের গভীরতা থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর গর্জন। ন্যাটোর জলসীমার কাছেই ভেসে উঠল এক দৈত্যাকার পারমাণবিক সাবমেরিন। এটি কোনো সাধারণ মহড়া ছিল না, এটি ছিল রাশিয়ার সামরিক শক্তির এক মেগা প্রদর্শন। ভ্লাদিমির পুতিনের নির্দেশে জুলাই ঝড় নামের এই সামরিক মহড়ার মাধ্যমে যেন গোটা বিশ্বকে এক নীরব হুমকি দেওয়া হলো। এই মহড়ার মূল নায়ক ছিল রাশিয়ার পারমাণবিক সাবমেরিন ওরেল। এটি শুধু একটি সাবমেরিন নয়, এটি শীতল যুদ্ধের এক ভয়ঙ্কর স্মৃতিচিহ্ন। ওরেল হলো সোভিয়েত আমলে নির্মিত অস্কার 2 শ্রেণীর সাবমেরিন। 1980-এর দশকের শেষ দিকে তৈরি হওয়া এই সাবমেরিনগুলো মূলত শত্রু দেশের বিশাল জাহাজ বহরকে ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছিল। আর্কটিক সাগরের ঠান্ডা জলে ওরেল তার আসল শক্তি দেখালো। মহড়ার শেষ দিনে ব্যারেন্টস সাগরে লক্ষ্য করে নিক্ষেপ করা হলো বিশ্বের অন্যতম বৃহত্তম ক্রুজ ক্ষেপণাস্ত্র কালিবর। এটি একা ছিল না, তার সঙ্গে ছিল আরও 2টি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র, গ্রানিট এবং অনিক্স। এই 3টি ক্ষেপণাস্ত্র একসঙ্গে উৎক্ষেপণ করে আমেরিকা যেন এক নতুন বার্তা দিল। গ্রানিট ক্ষেপণাস্ত্রের কথা না বললেই নয়। এর ওজন প্রায় 7000 কেজি এবং এটি 500 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে পারে। বিমানবাহী রণতরীর মতো শক্তিশালী লক্ষ্যবস্তুকে ধ্বংস করার জন্যই এর জন্ম। এর বিশাল আকারের কারণে এটি কেবল কয়েকটি বড় রাশিয়ান যুদ্ধজাহাজেই বসানো যায়।
ওরেল সাবমেরিন এমন 24টি গ্রানিট ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। তবে এখানেই এক বড় মোচড়। রাশিয়া এখন ধীরে ধীরে এই পুরনো প্রযুক্তির সাবমেরিনগুলোকে বিদায় জানাচ্ছে। ওরেলের মতো অস্কার 2 সাবমেরিনগুলো এখন অবসরের পথে। তাদের বদলে আসছে আরো নতুন, আরো উন্নত এবং আরো ভয়ঙ্কর ইয়াসেন ক্লাস সাবমেরিন। ইয়াসেন ক্লাস সাবমেরিনগুলো আকারে ছোট এবং শান্ত, কিন্তু তাদের ক্ষমতা অনেক বেশি। তারা গ্রানিটের মতো বিশাল ক্ষেপণাস্ত্রের বদলে 32টি ছোট এবং আধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এর চেয়েও বড় কথা হলো তারা জিরকন নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রগুলো এতটাই দ্রুত যে এদের থামানো প্রায় অসম্ভব। তাহলে কি রাশিয়া এই পুরনো সাবমেরিন দিয়ে শক্তি প্রদর্শন করে আসলে নতুন সাবমেরিনের ক্ষমতা সম্পর্কে এক প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিল? এই মহড়া কি কেবলই পুরনো অস্ত্রের ক্ষমতা দেখানো ছিল, নাকি এর আড়ালে নতুন অস্ত্রের ভান্ডার থেকে ভবিষ্যতের কোনো ইঙ্গিত দেওয়া হলো? সম্ভবত পুতিন দেখাতে চাইলেন রাশিয়ার সামরিক সক্ষমতা শুধু আধুনিক হাইপারসনিক অস্ত্রে সীমাবদ্ধ নয়, বরং তাদের পুরনো দিনের অস্ত্রগুলো এখনও যথেষ্ট শক্তিশালী। পুরনোকে বিদায় জানানোর আগে যেন শেষবারের মতো তার গর্জন শোনা গেল। এই মহড়া কেবল একটি সাবমেরিন অনুশীলন ছিল না, এটি ছিল প্রযুক্তির বিবর্তন এবং এক নতুন বিশ্ব ব্যবস্থার প্রতি রাশিয়ার মনোভাবের এক প্রতীকী প্রকাশ। ইরান নেতানিয়াহুকে আতঙ্কিত করে তুলেছে। তার বাড়ির বাইরে ক্যামেরা স্থাপন করেছে। হত্যার চেষ্টার দাবির মধ্যে ইরানের একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের বিশাল প্রকাশ। পেজেশকিয়ান আরাকচিকে হত্যার ষড়যন্ত্রের পর প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে তেহরান। যুদ্ধ পুনরায় শুরু না হওয়ার জন্য নেতানিয়াহুকে ইরানের চূড়ান্ত সতর্কীকরণ। উত্তেজনার মধ্যে ইরান সর্বোচ্চ স্তরে ইসরায়েলি নিরাপত্তা লঙ্ঘন করেছে বলে দাবি করেছে। 12 দিনের যুদ্ধের 1 মাস পর একজন জ্যেষ্ঠ ইরানি আইন প্রণেতা ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ভয় দেখিয়ে একটি বার্তা দিয়েছেন। মোস্তফা জায়রি দাবি করেছেন যে ইরানি এজেন্টরা নেতানিয়াহুর বাড়ির বাইরে একটি ক্যামেরা স্থাপন করতে সক্ষম হয়েছে। ইরানি সংসদ সদস্যের বিস্ফোরক দাবিটি 29 জুলাই ইরান ইন্টারন্যাশনাল রিপোর্ট করেছে। জায়েরি ইরানি সংসদের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিটির সদস্য। একজন ইরানি সংসদ সদস্য দাবি করেছেন ইসরায়েলি নেতানিয়াহুর বাড়ির সামনে একটি নিরাপত্তা ক্যামেরা স্থাপন করা হয়েছে। ইরান ইন্টারন্যাশনাল অনুসারে জায়নিস্টিক গ্যাং কম্পাউন্ডে কোনো গোপন স্থান বলে কিছু নেই, জায়েরি বলেছেন। জায়েরি একটি এক্স পোস্টে সতর্ক করে বলেছেন, ইরান এর আগে কখনো ইসরায়েলি প্রধানমন্ত্রী এত ঘনিষ্ঠ ছিল না। বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কথিত হত্যা প্রচেষ্টার মাত্র কয়েকদিন পরেই এটি এসেছে। 23 জুলাই 70 বছর বয়সী একজন গুরুতর অসুস্থ কর্মীর বিরুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। ওই নারী কেন্দ্রীয় ইসরায়েলের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সরকার বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশের মতে অভিযুক্ত ওই নারী নেতানিয়াহুকে হত্যার জন্য নিজ হাতেই একটি বিস্ফোরক তৈরি করেছিলেন। পরিকল্পনা বাস্তবায়ন করতে তিনি আরও কয়েকজন সরকার বিরোধী কর্মীর সঙ্গে যোগাযোগ করে অস্ত্র সংগ্রহের চেষ্টা করেছিলেন। শুধু তাই নয়, নেতানিয়াহুর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও তথ্য জানার চেষ্টা করেন তিনি। 28 জুলাই ইসরায়েলি মন্ত্রী ইসরায়েল কাটসের বিরুদ্ধেও একটি হত্যার ষড়যন্ত্রের কথা প্রকাশ করা হয়েছে। একজন ইসরায়েলি নাগরিক ইসরায়েল কাটসের বাড়ির কাছে একটি শক্তিশালী বোমা রেখেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। তেহরানের হাই প্রোফাইল হত্যার চেষ্টার অভিযোগের পর ইরানি এমপির দাবিও এসেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি একটি সাক্ষাৎকারে দাবি করেছেন তার নিজের বাড়ির বিপরীতে একটি বাড়িতে বোমা রাখা হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় টিভিতে আরাকচি এ মন্তব্য করেছেন, কিন্তু ইরান ইন্টারন্যাশনাল অনুসারে সাক্ষাৎকারটি সম্প্রচারিত হয়নি। 12 দিনের যুদ্ধের সময় 16 জুন ইসরায়েল ইরানের রাষ্ট্রপতিকে হত্যার চেষ্টা করেছিল বলেও অভিযোগ রয়েছে। ফার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পেজেশকিয়ানদের একটি বৈঠক স্থলে ইসরায়েল 6টি ক্ষেপণাস্ত্র বা বোমা দিয়ে আঘাত করেছিল। একটি গোপন ভূগর্ভস্থ স্থাপনায় ওই সভা চলাকালে ইসরায়েল সেই স্থাপনার উভয় দিকের প্রবেশ পথে বোমা হামলা চালায়। এ সময় জরুরি বের হওয়ার পথ দিয়ে তিনি ও অন্যরা বের হয়ে আসার সময়ই তার পায়ে সামান্য আঘাত লাগে। 12 দিনের এই যুদ্ধ চলার সময় সামাজিক মাধ্যমে আসা ভিডিওগুলোতে দেখা গেছে তেহরানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি পর্বত এলাকায় বারবার হামলা করেছে ইসরায়েল।
যে গোপন ফোন কল মধ্যপ্রাচ্যের ইতিহাস পাল্টে দিল। যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা রণক্ষেত্রে ছিল না, ছিল রিয়াদের এক শীতাতপ নিয়ন্ত্রিত রাজপ্রাসাদে। পেন্টাগন থেকে আসা একটি টপ সিক্রেট ফোন কলের অপর প্রান্তে ছিল চরম আকুতি। ইসরায়েলের আকাশসীমা তখন ইরানের ক্ষেপণাস্ত্রের আগুনে জ্বলছে, আর বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী খুব করে চাইছে তাদের নিজেদেরই বিক্রি করা অস্ত্র ধার দেওয়ার জন্য। কিন্তু অপর প্রান্ত থেকে যে উত্তরটি এসেছিল তা ছিল পারমাণবিক বোমার চেয়ে শক্তিশালী, এক অবিশ্বাস্য না। গত জুনে ইরান ইসরায়েল সংঘাতের সময় এক অভূতপূর্ব দৃশ্য দেখেছিল বিশ্ব। ইসরায়েলের গর্ব আয়রন ডোম থেকে শুরু করে মার্কিন থার্ড এবং অ্যারো ডিফেন্স সিস্টেম সবকিছুকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল ইরানের নিখুঁত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বৃষ্টির মতো ছুটে আসা এই ক্ষেপণাস্ত্র রুখতে গিয়ে ইসরায়েল এবং পেন্টাগনের ভান্ডার প্রায় শূন্য হয়ে আসে। মার্কিন রণতরী থেকে ছোড়া SM-3 মিসাইলও এই আগুনের বৃষ্টি থামাতে পারছিল না। ঠিক তখনই চরম হতাশার মুহূর্তে যুক্তরাষ্ট্র তার পুরনো মিত্র সৌদি আরবের দ্বারস্থ হয়। অনুরোধ ছিল সহজ, ইসরায়েলকে বাঁচাতে আপনাদের হাতে থাকা মার্কিন প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো ধার দিয়ে। যুক্তরাষ্ট্র বোঝানোর চেষ্টা করে ইরান শুধু ইসরায়েল নয়, সৌদি আরবের জন্য হুমকি। কিন্তু রিয়াদ সেই অনুরোধে কর্ণপাত করেনি। সৌদি আরবের এই না কোনো আবেগপ্রসূত সিদ্ধান্ত ছিল না, ছিল বরফ শীতল এক হিসাবের ফল। প্রথমবারের মতো সৌদি শাসকরা নিজের চোখে দেখেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া নিরাপত্তা প্রতিশ্রুতির দেয়াল কতটা ঠুনকো। তারা দেখছিল যে ইসরায়েলকে অপ্রতিরোধ্য ভাবা হতো ইরানের বুদ্ধিদীপ্ত কৌশলের সামনে তার প্রযুক্তিগত অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ইরান কেবল ক্ষেপণাস্ত্র ছুটছিল না, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাকে কাজে লাগিয়ে এমন পরিমাণে হামলা চালাচ্ছিল যা প্রতিরোধ করা অসম্ভব হয়ে পড়েছিল। সৌদি আরব বুঝতে পেরেছিল আজ যদি তারা ইসরায়েলকে বাঁচাতে নিজেদের অস্ত্র তুলে দেয়, তাহলে কাল ইরানের পরবর্তী লক্ষ্যবস্তু হবে রিয়াদ, এবং তাদের রক্ষা করার মতো কেউ থাকবে না। এই একটি ঘটনাই ওয়াশিংটনের প্রতি তাদের বিশ্বাসের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। শুধু সৌদি আরব নয়, সংযুক্ত আরব আমিরাতও একই পথ অনুসরণ করে। ইরান এই সংঘাতে শুধু ইসরায়েলের 5টি সামরিক ঘাঁটিতে আঘাত হানেনি, তারা তার চেয়েও বড় কিছু অর্জন করেছে। তারা মধ্যপ্রাচ্যে আমেরিকার ক্ষমতার মিথকে ভেঙে দিয়েছে। এই যুদ্ধ প্রমাণ করেছে ইরানের সামরিক শক্তি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে আমেরিকার সবচেয়ে কাছের মিত্ররাও এখন নিজেদের নিরাপত্তার জন্য ওয়াশিংটনের ওপর ভরসা করতে ভয় পাচ্ছে। সুতরাং ইরানের সবচেয়ে বড় জয় কোনো শহরে ক্ষেপণাস্ত্র আঘাত হানা নয়, বরং রিয়াদ এবং আবু ধাবির রাজপ্রাসাদে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করানোর মাধ্যমে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে এক নতুন সূর্যোদয় ঘটানো, যেখান থেকে জন্ম নিয়েছে এক নতুন অধ্যায়, যেখানে আরব দেশগুলো নিজেদের পথ নিজেরাই তৈরি করবে, ওয়াশিংটনের কথায় নয়। মধ্যপ্রাচ্যের আকাশে নতুন অধ্যায়। রুশ ঢালে অপ্রতিরোধ ইরান। তেল আবিব থেকে ওয়াশিংটন, বিশ্বের তাবড় তাবড় সামরিক হেডকোয়ার্টারের মনিটরে ভেসে ওঠা একটি লাল বিন্দু সব হিসেব উল্টে দেবে। এতদিন যে ইসরায়েলি F-35 স্টেলথ ফাইটারকে আকাশের অপ্রতিরোধ শিকারী বলে মনে করা হতো, সেটিই এখন শিকারে পরিণত হবে। ইরানের মরুভূমির আকাশে এক নীরব প্রহরী জেগে উঠেছে, যার অদৃশ্য জাল ভেদ করা প্রায় অসম্ভব। খেলা ঘুরে গেছে। ইরানের পারমাণবিক কর্মসূচির প্রাণকেন্দ্র ইস্পাহানের আকাশ এখন আর আগের মতো নেই। গত 26 জুলাই মরুভূমির বুক চিরে যখন একটি মিসাইল আকাশে গর্জে উঠল, তখন তা শুধু একটি পরীক্ষা ছিল না, ছিল মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে একটি ভূ রাজনৈতিক ভূমিকম্পের ঘোষণা। এটি ছিল রাশিয়ার কিংবদন্তি তুল্য S-400 ট্রায়াঙ্গ এয়ার ডিফেন্স সিস্টেমের প্রথম অপারেশনাল পরীক্ষা, যা এখন ইরানের হাতে। মস্কোর এই পদক্ষেপ নিছক কোনো সামরিক চুক্তি নয়, এটি একটি মাস্টার স্ট্রোক। অত্যন্ত গোপনে রাশিয়ান Il-76 পরিবহন বিমানে করে এই মারাত্মক সিস্টেমের বিভিন্ন অংশ তেহরানে এসে পৌঁছায়। রাশিয়া আনুষ্ঠানিকভাবে মুখে কুলুপ এঁটেছে, যা এই ঘটনাকে আরও রহস্যময় এবং ভয়ঙ্কর করে তুলেছে। S-400 শুধু একটি মিসাইল সিস্টেম নয়, এটি প্রায় 400 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এক দুর্ভেদ্য দুর্গ। এর রাডার এতটাই শক্তিশালী যে মার্কিন ও ইসরায়েলিদের অহংকার F-35 স্টেলথ জেটের ছায়াও তার চোখ এড়াতে পারবে না। এর মানে হলো ইরানের আকাশে হামলা চালানোর চিন্তা এখন দুঃস্বপ্নের নামান্তর। ইরানের আকাশসীমায় প্রবেশ করার অর্থ এক অদৃশ্য মৃত্যু ফাঁদে পা দেয়া। কিন্তু প্রশ্ন হলো, রাশিয়া হঠাৎ কেন তার সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ইরানকে দিল? এখানেই লুকিয়ে আছে আসল টুইস্ট। এটি কোনো উপহার নয়, বরং ইরানের এক শীতল প্রতিশোধ এবং ভূ রাজনৈতিক দাবা খেলার চূড়ান্ত চাল।
বেশ কিছুদিন ধরেই রাশিয়ার কাছ থেকে সু-35 যুদ্ধ বিমান পাওয়ার কথা ছিল ইরানের, কিন্তু মস্কো সেই প্রতিশ্রুতি পূরণে দেরি করছিল। সহ্য করতে না পেরে তেহরান তার ধৈর্যের শেষ সীমায় পৌঁছে যায়। তারা মস্কোকে একটি স্পষ্ট বার্তা দেয়, হয় প্রতিশ্রুত যুদ্ধ বিমান দিন, না হলে আমাদের আকাশ রক্ষার জন্য আরও শক্তিশালী কিছু চাই। চাপের মুখে রাশিয়া তার তুরুপের তাস S-400 ইরানের হাতে তুলে দিতে বাধ্য হয়। এটি প্রমাণ করে ইরান এখন আর রাশিয়ার দাবার ঘুঁটি নয়, বরং নিজেই একজন শক্তিশালী খেলোয়াড়, যে প্রয়োজনে রাশিয়ার মতো পরাশক্তিকেও তার দাবি মানতে বাধ্য করতে পারে। এই একটি পদক্ষেপের মাধ্যমে ইরান এবং রাশিয়া যৌথভাবে মধ্যপ্রাচ্যে নিজেদের শক্তির এক নতুন বলয় তৈরি করেছে। ইরানের হাতে এখন এমন এক ঢাল যা তার পারমাণবিক স্থাপনাগুলোকে যে কোনো হামলা থেকে রক্ষা করবে। অন্যদিকে রাশিয়া তার মিত্রকে শক্তিশালী করে এই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি প্রভাবকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে। মধ্যপ্রাচ্যের দাবা বোর্ডের পুরনো সব চাল এখন অচল। বিশ্ব এখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে এই নতুন চালের জবাবে ইসরায়েল এবং আমেরিকা তাদের পরবর্তী পদক্ষেপ কি নেয়। তবে একটি বিষয় স্পষ্ট, ইরানের আকাশ আর কারো খেলার মাঠ নয়। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে একটি হাইপারসনিক প্যালেস্টাইন 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার দাবি করেছে। এই হামলার ফলে ইসরায়েলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট অধিকৃত জাফা বা তেল আবিব অঞ্চলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে এই গুণগত সামরিক অভিযান চালিয়েছে। তিনি দাবি করেছেন, ক্ষেপণাস্ত্রটি সফলভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং এর ফলে লক্ষ লক্ষ ইসরায়েলিকে আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে, যা বিমানবন্দরের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। সারি আরো বলেন, এই হামলা গাজা গণহত্যা এবং ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে। তিনি দৃঢ়ভাবে বলেছেন, গাজা অবরোধ শেষ না হওয়া পর্যন্ত ইয়েমেনি বাহিনী তাদের অভিযান চালিয়ে যাবে। ফিলিস্তিনের প্রতি ইয়েমেনের সমর্থন সংহতি ও কর্তব্যের উপর ভিত্তি করে বলে তিনি জোর দেন এবং ফিলিস্তিনিদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ইসরায়েলের প্রতিক্রিয়া ও পাল্টা দাবি। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে। ইসরায়েলি চ্যানেল 12 নিশ্চিত করেছে, ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিব, আল কুদস এবং অন্যান্য এলাকায় সাইরেন বেজে ওঠে এবং বেন গুরিয়ন বিমানবন্দরে আগমন ও বহির্গমন উভয়ই সাময়িকভাবে স্থগিত করা হয়। IDF একটি সরকারি পরামর্শ জারি করে জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করার আহ্বান জানিয়েছে। তারা নিশ্চিত করেছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল এবং প্রোটোকল ও প্রতিরক্ষা পদ্ধতি অনুসারে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে বাধা দেওয়া হয়েছে। এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর দাবি যদি সত্য হয় যে তারা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ব্যবহার করতে পেরেছে, তবে এটি এই অঞ্চলের সামরিক ভারসাম্যে একটি নতুন মাত্রা যোগ করতে পারে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করা এবং প্রতিহত করা অত্যন্ত কঠিন, যা এই ধরনের হামলাকে আরও বিপজ্জনক করে তোলে। যদিও ইসরায়েল ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার দাবি করেছে, তবে এই ঘটনাটি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা এবং ভবিষ্যৎ হুমকির মুখে তাদের প্রস্তুতি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এক বিবৃতিতে ইয়েমেনি সেনাবাহিনী বিশ্বের সব জাতির প্রতি আহ্বান জানিয়েছে, যাতে তারা ইসরায়েলকে গাজায় আগ্রাসন বন্ধ করতে এবং গাজার উপর অবরোধ প্রত্যাহার করতে চাপ সৃষ্টি করে, যাতে আরও বড় সংঘাত এড়ানো যায়। ইয়েমেনি সশস্ত্র বাহিনী জোর দিয়ে বলেছে, ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের প্রেক্ষিতে নৈতিক ও মানবিক দায়বদ্ধতা থেকে তারা এই পদক্ষেপ নিচ্ছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী দখলদার ফিলিস্তিন, বিশেষ করে গাজা উপত্যকার দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির কথা উল্লেখ করে বলেছে, সেখানে দীর্ঘমেয়াদী ইসরায়েলি অবরোধ ও সামরিক হামলার কারণে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক রহস্যময় রাত, চারদিকে থমথমে নীরবতা, আকাশে তারারাও যেন একটু বেশি উজ্জ্বল। কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়েছিল এক বিশাল সামরিক পদক্ষেপ, যার দিকে তাকিয়েছিল পুরো বিশ্ব। প্রশ্ন একটাই, রাশিয়া কি শেষ পর্যন্ত ইরানকে তাদের সবচেয়ে মারাত্মক অস্ত্র S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে ফেলল? আর যদি দিয়েই থাকে, তবে কি ইরান সেই আকাশের ঢাল সফলভাবে পরীক্ষা করে ফেলেছে? এর পেছনে কি রয়েছে ইসরায়েলের সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধের পর পুতিনের এক গোপন চাল, কিংবা দ্বিতীয় কোনো সর্বাত্মক যুদ্ধের আগে ইসরায়েলের জন্য এটি পুতিনের এক অপ্রত্যাশিত চমক, এক ভয়ঙ্কর সত্যের উন্মোচন?
জানা গেছে ইরান নাকি রাশিয়ার তৈরি S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম কার্যকর পরীক্ষা সম্পন্ন করেছে। ইরানের প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম birun.info এই চাঞ্চল্যকর খবরটি প্রকাশ করেছে। S-400-কে শুধু একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বললে ভুল হবে। এটি বিশ্বের অন্যতম সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা আকাশকে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করতে পারে। এর আগে জুন মাসের এক ভয়াবহ সংঘাতে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের আকাশসীমায় ঢুকে পড়েছিল এবং তাদের বিমান হামলায় ইরানের S-300 ইউনিট সহ একাধিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। সেই ক্ষত কি শুকিয়ে গিয়েছিল, নাকি তার প্রতিশোধ নিতেই এই S-400 এর আগমন? বিশ্লেষকরা বলছেন, S-400 এর মোতায়েন ইসরায়েলের জন্য ভবিষ্যতে ইরানের আকাশসীমা লঙ্ঘন করাকে অনেক বেশি কঠিন করে তুলবে। রহস্যময় মহড়া এবং অদৃশ্য সংকেত। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার মতে এই পরীক্ষায় সম্পূর্ণ S-400 ব্যাটারি কনফিগারেশন ব্যবহার করা হয়েছে। অর্থাৎ শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, বরং একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করা হয়েছে। এতে ছিল বিগ বার্ড এবং গ্রেভস্টোন রাডার, যা শত্রুদের গতিবিধি নিখুঁতভাবে চিহ্নিত করতে পারে। এছাড়াও ছিল কমান্ড ও কন্ট্রোল ইউনিট। ইরানে অপারেশনাল মহড়ার সময় একাধিক 5P-85 TE-2 লঞ্চার দেখা গেছে। ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে, যা 380 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। কিন্তু এখানেই একটি টুইস্ট আছে। রাশিয়া বা ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় কেউই আনুষ্ঠানিকভাবে এই S-400 পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেনি। তাহলে খবরটি কি ভিত্তিহীন? না, এখানেই আসে এক চমক। ওপেন সোর্স ইন্টেলিজেন্স OSINT সূত্রগুলো জানিয়েছে, তারা এমন কিছু রাডার নির্গমন শনাক্ত করেছে যা S-400 সিস্টেমের প্রোফাইলের সাথে হুবহু মিলে যায়। এর মানে হলো, হয়তো গোপনে লোকচক্ষুর আড়ালে এই পরীক্ষা চালানো হয়েছে এবং এই সংকেতগুলোই রহস্যের জট খুলে দিয়েছে। ভবিষ্যতের দিকে এক নতুন চ্যালেঞ্জ। উপসাগরীয় অঞ্চলের একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ এই ঘটনাকে ইরানের বিমান প্রতিরক্ষা ক্ষমতার জন্য এক বড় অগ্রগতি বলে অভিহিত করেছেন। তার মতে S-400 এর এই মোতায়েন ভবিষ্যতে এই অঞ্চলে ইসরায়েলি F-35 যুদ্ধ বিমান এবং ড্রোন অভিযানকে তীব্র চ্যালেঞ্জের মুখে ফেলবে। ইসরায়েল কি এই অপ্রত্যাশিত শক্তি বৃদ্ধির জন্য প্রস্তুত ছিল, নাকি এটি তাদের জন্য এক শক ট্রিটমেন্ট, যা দ্বিতীয় কোনো সর্বাত্মক যুদ্ধের চিত্র বদলে দিতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো সময় দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে ক্ষমতার ভারসাম্য বদলে যাচ্ছে এবং এর পেছনে লুকিয়ে আছে গভীর সামরিক ও রাজনৈতিক চাল। সামনের দিনগুলো আরও উত্তেজনাপূর্ণ হতে চলেছে যখন এই রহস্যময় S-400 এর ক্ষমতা এবং প্রভাব প্রকাশ্যে আসবে। MBS এর প্রতিশ্রুতির কয়েক ঘন্টা পরেই সৌদি আরবের প্রতিবেশী ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের চুক্তি প্রত্যাখ্যান করায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র সাইরেন বাজছে। এই অভিযানের পর মধ্য ইসরায়েল এবং জেরুজালেম এলাকায় সাইরেন বেজে ওঠে। 18 মার্চ গাজা যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের দিকে 66টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এছাড়াও একই সময়ে ইয়েমেনি যোদ্ধারা ইসরায়েলের দিকে 17টি ড্রোনও নিক্ষেপ করেছে। ইয়েমেনের বিদ্রোহীরা ইসরায়েলের ধ্বংসাত্মক যুদ্ধ অব্যাহত থাকায় গাজার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী যুদ্ধের অবসান এবং ছিটমহলের ওপর ইসরায়েলি অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়েছে। তারা লোহিত সাগর এবং এডেন উপসাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলেও আক্রমণ চালিয়ে যাচ্ছে। গাজা যুদ্ধের মধ্যে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলের সাথে বাণিজ্যে জড়িত যে কোনো জাহাজকে লক্ষ্য করে হামলা চালানোর প্রতিশ্রুতি দিয়েছে। ইসরায়েলের উপর সর্বশেষ আক্রমণটি এমন এক সময় ঘটল যখন গাজার পরিস্থিতি বিশ্বকে আতঙ্কিত করে তুলেছে। ইসরায়েলি অবরোধের কারণে গাজায় ব্যাপক দুর্ভিক্ষ বিশ্ব জুড়ে ক্ষোভের সৃষ্টি করেছে। দুই রাষ্ট্র সমাধানের পক্ষে সমর্থন আদায়ের জন্য জাতিসংঘে 2 দিনের সম্মেলনের আয়োজন করে সৌদি আরব এবং ফ্রান্স। ফিলিস্তিনি রাষ্ট্রের রোডম্যাপ ছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নাকচ করে দিয়েছে সৌদি আরব। ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্বের অবসানে একটি কার্যকর স্থায়ী দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নে স্পষ্ট, সময় সীমাবদ্ধ এবং অপরিবর্তনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব ও ফ্রান্স। রিয়াদ ও প্যারিসের যৌথ উদ্যোগে প্রকাশিত এক ঘোষণাপত্রে গাজায় 21 মাস ধরে চলা যুদ্ধ অবসানের মধ্য দিয়ে সমাধান প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে। ঘোষণাপত্রে বলা হয়েছে, যুদ্ধবিরতির পরপরই গাজায় একটি অস্থায়ী প্রশাসনিক কমিটি গঠন করতে হবে, যা ফিলিস্তিনি কর্তৃপক্ষের আওতায় পরিচালিত হবে। সেই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটভুক্ত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন মোতায়েনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই মিশনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে বেশ কয়েকটি রাষ্ট্র। এদিকে দীর্ঘদিন অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকার ক্ষুধার্ত ও দুর্দশাগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে সৌদি আরব।
30 জুলাই সকালে রাফা ক্রসিং দিয়ে 6টি ট্রাকে করে এসব সহায়তা গাজায় প্রবেশ করে। আরব নিউজ জানিয়েছে, সৌদি বাদশাহ সালমানের মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রকে এস রিলিফের তত্ত্বাবধানে এই সহায়তা পাঠানো হয়েছে। ট্রাকগুলোতে প্রধানত খাদ্য সামগ্রী ছিল, যা গাজার ক্ষুধার্ত জনগণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলে বিবেচিত। ইসরায়েলের টানা বর্বর হামলার কারণে গাজা এখন ভয়াবহ মানবিক সংকটে পড়েছে। সেখানে বহু মানুষ খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন পার করছেন। আন্তর্জাতিক মহলের চাপের মুখে সম্প্রতি সীমিত আকারে গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিচ্ছে ইসরায়েল। তবে সেসব সহায়তার বিপুল চাহিদার তুলনায় খুবই কম। 2023 সালের 7 অক্টোবর থেকে দখলদার ইসরায়েলের বর্বর অভিযান শুরু হয় গাজায়। এখন পর্যন্ত ওই হামলায় 60,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় 1.5 লাখ।